20,000 একদিন আসবে, এসছে। 20,000 এসছে, অ্যাম্বিশিয়াস ছিলাম 2 লাখ একদিন আসবে, এসছে। 2 লাখ এসছে, অ্যাম্বিশিয়াস ছিলাম 5 লাখ একদিন আসবে, এসছে। 5 লাখে পৌঁছানোর পরে অ্যাম্বিশিয়াস ছিলাম একদিন 10 লাখ আসবে। 9,86,000 টাকা আমার সেফেয়ারের যেটা পে আউট ছিল জিএসটি এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের ট্যাক্স দেওয়ার পরে 9,86,000। এবং আজও বলছি ফ্রেন্ডস, আমি অ্যাম্বিশিয়াস। এই 9,86,000 টাকা আমার কাছে পার মান্থ কোনো বড় অ্যামাউন্ট না। আমি দৃঢ় বিশ্বাসী যে এই বিজনেস থেকে একদিন মাসে 1 কোটি টাকা রোজগারও আসবে। শুধু কি শনি মহারাজ আর লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট রাখতে হবে। শনি মহারাজকে আমাদের বিজনেসের আপলাইন, লক্ষ্মী দেবীকে আমাদের বিজনেসের ডাউনলাইন। ডাউনলাইনের সঙ্গে ঝগড়া তর্ক বিতর্ক করলে কখনো আসবে না, লক্ষ্মী আসবে না, রাইট? আর শনিকে নিয়ে বলে বসে থাকলে কখনো ভালো দিন আসবে না। শনিকে ছেড়ে নিজে কাজ করতে হবে, ইয়েস না? তাহলে প অর্থাৎ পয়সা এবং ন মানে নাম। ন মানে নাম। মুন্সি প্রেমচন্দ বলে একজন বড় পণ্ডিত ছিলেন, লেখক ছিলেন। উনি যখন মারা যাওয়ার সময় উনি ওনার জীবনের অভিলাষা মানে কি? ইচ্ছা। মানে মানব জীবনের সবচেয়ে বড় অভিলাষা কি, এটার উপরে উনি একটা প্রবন্ধ লিখে গিয়েছিলেন মুন্সি প্রেমচন্দ। এবং ওই প্রবন্ধের মধ্যে উনি একটা কোটেশন লিখেছিলেন যে মানব জীবনের অভিলাষা এটা, ভালো কারণের জন্য তার নাম মোটা মোটা অক্ষরে লেখা থাকবে আর মানুষ সেটাকে পড়বে। ভালো কাজের জন্য তার নাম মোটা মোটা অক্ষরে লেখা থাকবে আর মানুষ সেটাকে পড়বে, রাইট স্যার? আজকে আমরা যখন আচ্ছা, অনেকে লক্ষ্য করে দেখেছেন চুলের রং করে, বেগুনি রং, সবুজ রং, ইয়েলো কালার। আচ্ছা কেন করে বলুন তো? হ্যাঁ, কেন করে? পেছনে লজিক যেটা, যে ভিড়ের মাঝখানে যেন তাকে আলাদা ভাবে দেখা যায়। ইয়েস স্যার। অনেকে দেখবেন স্কুলে ফ্যান ডোনেট করে, ফ্যান নাম লিখে দেয় প্রেজেন্টেড বাই কমল সরকার, 30,000 মধ্যে, রাইট? শেখার মানসিকতা যার মধ্যে আছে না, সে ট্রেনে পড়ে থাকা পচা মাতালের কাছে অনেক কিছু শিখতে পারে। শেখার মানসিকতা বা আগ্রহ যার কাছে আছে না, 5 বছরের বাচ্চার কাছে সে অনেক কিছু শিখতে পারে। আর শেখার মানসিকতা যার মধ্যে নেই, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রিন্সিপালও তাকে কিছু শেখাতে পারবে না। আমার সেলফ ইন্ট্রোডাকশন, মাইসেলফ অনিত মিশ্র, বুনিয়াদপুরে থাকা হয়, কিন্তু আজকে গর্বের সঙ্গে বলতে পারি অল ওভার ইন্ডিয়াতে থাকি, প্রত্যেকটা মানুষের হৃদয়ে থাকি, প্রত্যেকটা মানুষের পরিবারে থাকি, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর, অ্যাসোসিয়েট, বায়ারের ফ্যামিলি মেম্বার আমি। আজ থেকে বিগত 20 বছর আগে এই বিজনেস অপরচুনিটি আমার লাইফে আসে। আমি বিএ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ছিলাম। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি বলি, বাবা স্কুলের টিচার ছিলেন। আমাদের পরিবারে একটা প্যারেন্টসরা একটা আমাদেরকে আমাদের সফটওয়্যার বা সাবকনসিয়াস মাইন্ডে একটা জিনিস বারে বারে ঢুকিয়ে দিয়েছিলেন যে পড়াশোনা করে একটা চাকরি পেতে হবে, রাইট? কিন্তু চাকরিটাকে যখন আমি খুব কাছ থেকে দেখি যে একটা স্টুডেন্ট 22 বছর পর্যন্ত এডুকেশন নেয়, রাইট? আর 22 থেকে শুরু করে 25, 30, 35 বছর পর্যন্ত সে চাকরির জন্য প্রস্তুতি নেয়, রাইট না? তো আমি যদি ধরি 22 বছরে সে এডুকেশন কমপ্লিট করলো, 25 বছরে সে চাকরি পেল, সার্ভিস পেল, রাইট? 35 বছর বয়স যখন সেই ব্যক্তি চাকরি করে হবে, তার রিকোয়ারমেন্ট বাড়বে। প্রথম যেটা বেসিক রিকোয়ারমেন্ট, যে আমার নিজস্ব একটা বাড়ি দরকার। এখানে অনেক ব্যক্তি বসে আছেন, একটা কথা আমি খোলা বলতে চাই,
যারা নিজের রোজগার দিয়ে এখনো নিজে বাড়ি বানাননি, তারা এখনো মানবের খাতায় নাম লেখানো শ্রেণীতে আসতে পারেননি। মানে যারা এখনো বাবার বাড়িতে থাকেন, মায়ের বাড়িতে থাকেন, তারা এখনো মানুষ, আপনি নিজে সেই আইডেন্টিফিকেশন এখনো আপনার মধ্যে আসেনি। কারণ একটা পাখিও নিজের জন্য ঘর বানিয়ে নেয়, একটা পিঁপড়াও নিজের জন্য ঘর বানিয়ে নেয়। এটা লজ্জার বিষয় যে এখনো আপনার নামে স্ট্যাম্প পেপারে একটা জমি আপনি কেনেননি। আপনার বাবার বাড়ি যদি অট্টালিকা হয় আর আপনার নিজের কেনা জায়গার উপরে একটা টিনের বাড়ি যদি হয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে 35 বছর বয়সে আপনার রিকোয়ারমেন্ট থাকবে যে আমাকে একটা বাড়ি, এবং আপনার সংসার হবে, ওয়াইফ, বাচ্চা কাচ্চা হবে, রাইট না? 45 বছর বয়স যখন হবে আপনার রিকোয়ারমেন্ট হবে বাচ্চার ভবিষ্যৎ। আপনার 45 বছর বয়স, তখন থেকে ভাবতে শুরু করতে হবে আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে। তার জন্য আপনি স্পেশাল কি কেয়ার করছেন, তার জন্য স্পেশাল কি করছেন আপনি, আপনার লায়াবিলিটি, রাইট না? ওই বাচ্চাটা বলেনি যে বাবা আমাকে পৃথিবীতে নিয়ে আসো, আপনি আপনার ওয়াইফ ডিসিশন নিয়েছিলেন বলে ওই বাচ্চাটা পৃথিবীতে এসেছে, রাইট না? 45 বছর বয়সে সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনি ভাববেন? ইয়েস স্যার। দেখতে দেখতে 60 বছর বয়সে আপনি রিটায়ার করে যাবেন, আর 60 বছর পরে আপনার তখন মনে হবে জীবনের পরিকল্পনাটাই আমার ভুল ছিল। এটা চাকরিজীবীদের জীবন। আমি কাউকে ছোট করতে এখানে আসিনি, চাকরিজীবীকে আমি খুব কাছ থেকে দেখেছি। মাসের প্রথম সপ্তাহ থাকে কিং অফ দ্য ওয়ার্ল্ড, রাজা, কারণ বেতন পেয়েছেন। দেশি মুরগা বাড়িতে হবে, খাসির মাংস, পাঁঠার পাতলা ঝোল, পেঁপেটি, গলদা চিংড়ি, ইলিশ মাছের পাতুরি। সেকেন্ড উইক, প্রথম সপ্তাহ খুশি খুশি, দ্বিতীয় উইক, সেকেন্ড উইক রাজি খুশি। ও নিজেকে রাজি করবে, কনভিন্স করবে যে তুমি খুশি থাকো, কারণ ওর বেতনের 80% টাকা শেষ হয়ে যাবে প্রথম সপ্তাহে। ইয়েস না? থার্ড উইক কষাকষি, দ্বিতীয় সপ্তাহে কি কষাকষি শুরু হয়ে যাবে। ইয়েস, তখন ম্যাডামদের বলবে যে তোমার ইচ্ছা মতো তুমি রান্না করো, কারণ নিজের ইচ্ছাটা শেষ তৃতীয় সপ্তাহে শেষ, যে বাজার থেকে ইলিশ আনতে হবে। তখন বলবে পোলট্রির এক পাতা ডিম পাতা কিনে দিচ্ছি, ওটা দিয়ে চলো। আলুর চকা খেতে খুব ভালো লাগে, মসুর ডাল পাতলা করে, ঘন করে না, পাতলা করে, রাইট? তাহলে প্রথম সপ্তাহ কি খুশি খুশি, কিং অফ দ্য ওয়ার্ল্ড। সেকেন্ড উইক রাজি খুশি। তৃতীয় সপ্তাহ কি কষাকষি। আর চতুর্থ সপ্তাহ কি হাঁকাকষি। বলে গেছে হাত পাতবে, ওকে কিছু শরীর রেখেছিল নাকি, দাও হাত বেতন পেলে দিয়ে দিব। বাচ্চাকেও ছাড়বে না, তো কাছে কিছু থাকবে দে, 50 দে, 100 দিব। যেখানে চাকরি করে স্টাফদেরকেও ছাড়বে না, মুদিখানার দোকানকেও ছাড়বে না। একবার চেক করে দেখবেন সব জায়গাতে বাকির খাতা লেখা আছে, চিত্রগুপ্তের খাতা। ইয়েস স্যার। এই কথাগুলো বলার পেছনে একটাই কারণ ফ্রেন্ডস, আপনি চাকরি করছেন ঠিক আছে, কিন্তু 60 বছর বয়সে গিয়ে যেন আফসোস না হয় যে আমার জীবনের পরিকল্পনাই আমি করিনি। 60 বছরে যে চাকরি করার পরে আপনি ভাববেন পরিকল্পনা করতে পারেনি, অনিন্দ মিশ্র চ্যালেঞ্জ করছে আপনার কাছে। আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি, মাত্র 5 বছর যদি আমার কথা মেনে নেন, সিস্টেমকে ফলো করেন, তো আপনাকে আপনার জীবনের প্ল্যানিং করতে হবে না, আপনি অন্য কারো জীবনের প্ল্যানিং করার মতো সামর্থ্য হতে পারবেন। খুব কষ্ট, খুব স্ট্রাগল লাইফে এসেছে আমার। বাবা বাড়ি থেকে বের করে দিয়েছিল আর্টসেল করার জন্য, ভীষণ লড়াই করতে হয়েছে বিজনেসকে বিল্ড করার জন্য। সে সময় আর্টসেলে কিছু ছিল না, মানুষ পাবলিক একটা কথা বলতো, যদি কোম্পানি উঠে যায়, যদি কোম্পানি ভেঙে যায়। আজকে এই প্রশ্নটা কেউ করে না যে আর্টসেল যদি বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের সময় এটা কমন প্রশ্ন ছিল, আর এর কোনো উত্তর ছিল না, রাইট? কারণ যে কোনো জিনিসের একটা রেপুটেশন তৈরি হতে সময় লাগে।
আমি এই টপিকটা অবশ্যই নিব। তারপরে যখন এই বিজনেসকে বিল্ড করা শুরু করলাম, কিছু পাবলিক বলা শুরু করলো আর্সেনাল প্রোডাক্টের কোয়ালিটি খারাপ, প্রোডাক্ট ভালো না। আর আজকের দিনে দাঁড়িয়ে কোনো মানুষ এটা বলে না আর্সেনাল উঠে যাবে, আজকের দিনে দাঁড়িয়ে কোনো মানুষ এটা বলে না যে আর্সেনাল প্রোডাক্টের কোয়ালিটি খারাপ। যে আর্সেনাল করে না সেও বলে আপনাদের খাবার তেলটা দারুণ। যে আর্সেনাল করে না সেও বলে আপনাদের খাবারের হলুদটা বেস্ট কোয়ালিটি, আপনাদের সাবানটা বেস্ট কোয়ালিটি। ওই দিদিটা আমাকে দিয়ে গেছিল নিউট্রিচার্জ ম্যান, ওটা কি পাওয়া যাবে? 3 মাস খেয়েছিলাম, গামা অরাইজেনল ইউজ করেছি, ভালো লেগেছে। আজকে কোয়ালিটি নিয়ে কেউ কথা বলে না। আজকে মানুষ একটা কথা বলে যে আপনাদের প্রোডাক্টের রেট বেশি। কিছু তো বলতে হবে না? কিন্তু যখন তাদেরকে আমি বলি যে আর্সেনাল প্রোডাক্ট আর বাজারের প্রোডাক্টের মধ্যে পার্থক্য কি, আমাদের 15টা প্রোডাক্টের লিস্ট বকন স্যারের কাছে আছে, জেনে নেবেন আপনারা। আমাদের 15টা প্রোডাক্ট যদি আপনি আর্সেনাল দোকান থেকে কেনেন তাহলে পরে 882 টাকা ডিবি প্রাইস পড়ে, আর আপনি সেই প্রোডাক্টটা যদি বাজার থেকে কেনেন 1419 টাকা আপনাকে ক্যাশ পেড করতে হয়। তারপরেও তার প্রোডাক্টের কোয়ালিটি থেকে আকাশ গুণ ভালো প্রোডাক্টের কোয়ালিটি, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টের কোয়ালিটি যদি হয়, দ্যাট ইজ আর্সেনাল। এবার যখন সেই লোকটাকে আমরা প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করে দেখাই, প্রোডাক্টের রেট কম্পারিজন করে দেখাই, সেই লোকটা বলে যে আমি তো জানতাম না, আমাকে ও বলেছে প্রোডাক্টের রেটটা বেশি। এবার ওকে যখন আমি ডেমনস্ট্রেশন করে দেখাবো, ও বলবে আমি তো জানতাম না রেট কম, প্রোডাক্টের কোয়ালিটি ভালো। তাহলে জানলেন কি করে না? ও বলেছে। ওই ওয়ের কাছে যেতে হবে বলে। ইয়েস স্যার। আমার আজও মনে পড়ে, কখনো কখনো ভাবি যে লাইফটা একটা ফিল্মের মতো। বাবা যখন বাড়ি থেকে বের করে দেয় কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে, আমি 62 রাত্রি কাটিয়েছি। আমি প্রথম দিন যখন যাই না, দেখতাম গরমের সময় অনেকে চাদর কম্বল গায়ে দিয়ে থাকতো। আমার কনফিউজ হয়ে যেতাম, মাঝে মাঝে ভাবতাম যে এতগুলো লোকের একসঙ্গে জ্বর এসছে, এতগুলো লোকের একসঙ্গে জ্বর এসছে, এই গরমের মধ্যে কম্বল গায়ে দিয়েছে, কেউ চাদর মোটা করে গায়ে দিয়েছে। প্রথম রাত্রে এক্সপেরিয়েন্স পেলাম, ওরা এমনি গায়ের উপরে কম্বল জড়িয়ে নেই, মশার উৎপাতে কম্বল জড়িয়ে আছে, রাইট না? পকেটে যখন টাকা থাকতো না, মুড়ি কিনে খেতাম। খালি পেটে জল খেয়ে পেট ভরানোর যে ব্যথাটা, কোনোদিন যদি খালি পেটে থাকেন আর সে সময় যদি পেট ভরতে হয় জল খেয়ে, তার যে একটা ব্যথা হয় না, কোনোদিন অনুভব করবেন, সেটা আমি দিনের পর দিন অনুভব করেছি, রাইট? কিন্তু আজকে মনে হয় যে অ্যাচিভমেন্টের জায়গায় আছি, আজকে আমার মনে হয় যে স্ট্রাগলগুলো আমার লাইফে কিছুই না, এর থেকে যত বড় অ্যাচিভমেন্ট আমার লাইফে এসেছে কিছুই না। ওই স্ট্রাগলগুলোর থেকে অনেক বড় অ্যাচিভমেন্ট। আপনার কাছে অপশন আছে, সারা জীবন কাজ করুন গাধার মতো, আর দ্বিতীয় অপশন আর্সেনাল বিজনেসে আগামী 5 বছর কাজ করুন গাধার মতো, আর বাকি জীবনটা কাটান রাজার মতো। রাইট স্যার? তো আজকে এই বিজনেসটা কি, কারণ নতুন অনেক ব্যক্তি আছেন এখানে। ফার্স্ট টাইম কারা কারা এসেছেন? প্রথমবার? ইয়েস, প্রথমবার যারা এসেছেন তারা তো আসতে চাননি, আপনাদেরকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে, রাইট? একবার চাইবো আপনাদের জন্য জোরদার তালি। তো সবার প্রথমে আর্সেনাল বিজনেসটা কি, কেন এই বিজনেসকে করা উচিত, কিভাবে বিজনেসকে করব সাকসেসের জন্য। সবার প্রথমে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু নিড থাকে। নিড মানে কি? প্রয়োজনীয়তা, রিকোয়ারমেন্ট। আর কি থাকে? ড্রিম থাকে। ড্রিম মানে কি? স্বপ্ন। স্বপ্ন বাংলায় যদি লেখেন, দেখেছেন কি হবে স্পেলিং? বটাকে আমি আরেকটা আলাদা লেটারে নিচ্ছি, তারপরে পয়ন, যুক্ত অক্ষর পয়ন, প ন, ঠিক আছে? 6 বয় পয় নয়
দুটো যুক্ত অক্ষর নিয়ে স্বপ্ন, আমি যদি পৃথক পৃথক করে ভাঙি 4টা অক্ষর আসবে। স্বপ্ন পূরণ তাদের হয় যাদের জীবনে সব হওয়ার সময় আছে। যার জীবনে সময় নেই তার স্বপ্ন পূরণ কোনোদিনও হবে না। ওকে বললে আমি লেংটি ইঁদুর, সবচেয়ে বেশি, ওর মতো ব্যস্ত কেউ নেই। ঘরের মধ্যে দেখবেন ওখানে না। তো যার জীবনে সময়, অনেকে বলেন আমি আর্টস করতে পারবো না, আমার কাছে সময় নেই, তার মানে মনে মনে ভাববেন, বলবেন না, মনে মনে ভাববেন। হ্যাঁ, এই মানেটা কি? ইয়েস স্যার। অর্থাৎ আপনার হাজারো বন্ধু থাকবে। মানুষ সামাজিক প্রাণী। ইয়েস স্যার। কিন্তু অদ্ভুত বিষয়, এটা আমাদের বাড়ির লোকই জিজ্ঞাসা করে তুমি কেমন আছো। আর আর্টস বিজনেসের পাওয়ার এটা যে আজকে আমাকে ফোন করে, আমি ফোন রিসিভ করিনি অনেকে, কারণ পারবো না, কারণ নট পসিবল, যে স্যার গুরু পূর্ণিমার দিন আশীর্বাদ দিন। এত মানুষ ফোন করে, এত বোন আমার আছে যারা নিজের দাদার হাতে রাখি বাঁধার আগে আমার হাতে রাখি বাঁধে। অর্থাৎ পয়সা, ধন, রাইট? ধন। আর ধন কার কাছে আসবে? যে সবাইকে সন্তুষ্ট করার ক্ষমতা রাখে। আমাদের কাছে ধন নেই কেন? কারণ আমরা সন্তুষ্ট করার ক্ষমতা রাখি না। এক কৃষক জমিতে চাষ করছিলেন, ক্লান্ত অবস্থায় এক জায়গায় উনি বসে বিশ্রাম নিচ্ছেন। সে সময় স্বর্গ থেকে অবতীর্ণ হয় লক্ষ্মী দেবী আর শনি মহারাজ, দুজন। আর উপরে লক্ষ্মী দেবী শনি মহারাজের মধ্যে ঝগড়া চলছিল, কে বেশি সুন্দর। তো বলছে ঠিক আছে, কে বেশি সুন্দর চলো। কৃষক ও অনেস্ট, ও আজ পর্যন্ত মিথ্যে কথা বলেনি, আর ও মিথ্যে কথা বলবেও না। ওর কাছে জিজ্ঞাসা করা যায় কে বেশি সুন্দর, শনি মহারাজ বেশি সুন্দর না লক্ষ্মী দেবী বেশি সুন্দর। তো দুজন মিলে যায় কৃষকের কাছে। কৃষকের কাছে গিয়ে বলে আমরা দুজন এসছি, আমাদের দুজনের মধ্যে সুন্দর কে? কৃষক সমস্যায় পড়ে যায়, মিথ্যে কথা বলা যাবে না, রাইট? যদি লক্ষ্মী দেবীকে বলি আপনি বেশি সুন্দর, শনির প্রকোপ আমি মারা যাব। আর শনিকে যদি বলি আপনি বেশি সুন্দর, বেঁচে হয়তো থাকবো কিন্তু লক্ষ্মী আমার কাছে থাকবে না, মানে পয়সা থাকবে না, ধন থাকবে না। ওই কৃষক মহারাজ কি করে? কৃষক বলে, লক্ষ্মী দেবীকে বলে আর শনি মহারাজকে বলে যে ওই নিম গাছ, আপনারা দুজনই হেঁটে যান, নিম গাছটা ছুঁয়ে আপনারা আসুন আমার কাছে, ক্লিয়ার হয়ে যাবে, আমি বলে দেবো কে বেশি সুন্দর। লক্ষ্মী দেবী আর শনি মহারাজ কি করছে? হেঁটে হেঁটে ডিএনএ চলছে, সেটা আমার শরীরে বইছে। আরে পৃথিবীর মধ্যে জেনে রাখবেন, মা এবং বাবা তার সন্তানকে যতখানি ভালোবাসে ততখানি কাউকে ভালোবাসতে পারবে না, কারণ সেটা তার সন্তান না, তার শরীরের ডিএনএ। যখন তার একটু জ্বর আসে না, গলাতে ভাত নামে না, অসুস্থ হয় না, অসুস্থ আমরা হয়ে যাই। আর সেই বাচ্চা মেয়েটা, সেই বাচ্চা ছেলেটা বুঝতে চায় না, বুঝতে পারে না, সেদিন বুঝতে পারে যখন তারাও বাবা বা মা হবে। Right, sir? Yes, sir? Simple concept. যেখানে আমরা বাজার করি সেখানে আমাদের খরচ হবে। আরসিএম থেকে যদি আমরা বাজার করি, আমাদের আরসিএম থেকে বাজার করলে কি হবে স্যার? বিজনেস হবে। আর যেখানে বিজনেস হবে সেখানে আমাদের কাছে ইনকাম আসবে। আজকে আমাদের কাছে প্রায় 500 প্রোডাক্ট, কোম্পানি প্রিপারেশন 2030 এর মধ্যে একটা মানুষের জীবনে যতগুলো প্রোডাক্ট দরকার সব প্রোডাক্ট আরসিএম এর আমব্রেলার মধ্যে থাকবে, ছাপার মধ্যে থাকবে। করা উচিত কি উচিত না স্যার? করা উচিত। যদি সাবান বদলে, কাপড় বদলে, সঙ্গত বদলে, বন্ধু বদলে যদি জীবনের পরিবর্তন আসে, তো সে পরিবর্তনের দিকে যাওয়া উচিত। নিজেকে আটকানো মানে কি পাপ? ইয়েস স্যার। এবার আমি যে টপিক নিয়ে আলোচনা করতে চাইবো, সবকিছু জানার পরেও কিছু মানুষ থাকে যারা মিটিং হলের বাইরে গিয়ে বলবে মিশ্র স্যার এসেছিল, দারুণ ডায়লগ দিলেন। এটাও এক ধরনের অহংকার। হিন্দি বোঝেন? হিন্দি বোঝেন? একটা হিন্দিতে গল্প করবো, বোঝেন তো? না
বুঝলে পরে বলবেন কিন্তু আমাকে, আমিও কম বুঝি। एक व्यक्ति बांग्ला तो बोले दो, हिंदी तो मजा आएगा, रौश हो। एक व्यक्ति दारू पी के एक पंडित को बोल रहा है कि इस दुनिया में सबसे बड़ा कौन है। একজন মত্ত অবস্থায় ব্যক্তি একজন পণ্ডিতকে পূজারীকে প্রশ্ন করে যে পৃথিবীতে সবচেয়ে বড় কে। एक व्यक्ति दारू पी के पंडित को पूछ रहा है कि इस दुनिया में सबसे बड़ा कौन है। तो पंडित, बगल में मंदिर था, पंडित उंगली दिखा के बोलता है कि इस धरती में सबसे बड़ा राम है। पूरा रामेर मंदिर छिलो, तो राम सबसे बड़ा, इस धरती में सबसे बड़ा राम है। तो वो आदमी पंडित से पूछता है कि राम अगर सबसे बड़ा है तो मंदिर में क्यों खड़ा है। तो पंडित ने बोला मंदिर सबसे बड़ा है। बोला मंदिर अगर सबसे बड़ा है तो धरती में क्यों खड़ा है, इस पृथ्वी में क्यों खड़ा है। तो पृथ्वी बड़ा है, बोला पृथ्वी बड़ा है तो शेषनाग के माथा पे क्यों चला। शेषनाग साप, অনেকে বলে না যে ভূমিকম্প হচ্ছে মানে সাপ মাথা নড়াচ্ছে, ভূমিকম্প হচ্ছে, तो शेषनागের উপরে কি থাকে, পৃথিবী থাকে। अगर पृथ्वी सबसे बड़ा है तो शेषनाग के माथा पे क्यों चढ़ा है। तो पंडित बोलता है कि शेषनाग सबसे बड़ा। बोला शेषनाग अगर सबसे बड़ा है तो शिव जी के गला पे क्यों चढ़ा है। बोले शिव जी सबसे बड़ा। बोले शिव जी अगर सबसे बड़ा है तो पहाड़ में क्यों चढ़ा है। बोला पहाड़ सबसे बड़ा। पहाड़ सबसे बड़ा है तो हनुमान की उंगली में क्यों अड़ा है। तो बोले कि हनुमान सबसे बड़ा है। हनुमान अगर सबसे बड़ा है तो राम जी के चरण में क्यों पड़ा है। कहानी शुरू হয়েছিল রাম থেকে, শেষ হয়ে গেল রামে। पंडित सरेंडर, पंडित बोलते आप ही बताओ इस धरती में सबसे बड़ा कौन है। तो उस व्यक्ति ने बोला कि इस धरती में सबसे बड़ा वो है जो एक बोतल दारू पीने के बाद भी अपने दोनों टांगों पे खड़ा है। এরকম মাল কিছু আছে, ও নিজেকে বড় দেখানোর জন্য দুনিয়া যায় ভাঙবে। ইয়েস স্যার, তো তাদের সঙ্গে লড়াই করার কোনো দরকার নেই। উপরওয়ালাকে বলবেন সদ্বুদ্ধি ঠিক করবো, 5-10 বছরে ততদিন আমি স্টার রুমি হয়ে যাই। সবাই যদি শোরুমে চলে আসে গোডাউনে কোন মালটা করে থাকবে, গোডাউনে তো কিছু মাল দরকার না। লক্ষণ স্যার আসছে ওয়ান্ডার ওয়ার্ল্ডে যাবেন, দেখবেন একটা পিছন দিকে গোডাউন আর সামনের দিকে শোরুম। তো গোডাউনে কে পড়ে আসে, আপনার ভবিষ্যৎ। আর শোরুমে কে বসে আছে, আপনার বর্তমান। ইয়েস না। তাহলে আমরা যদি এই বিজনেস কে করতে যাই, করতে গেলে কি করতে হবে। সবচেয়ে বেসিক জিনিস যেটা, ফার্স্ট, এক আপসেটের প্রোডাক্টের দাম কম, 2 কোয়ালিটি ওয়ার্ল্ড ক্লাস, 3 এখান থেকে কি ইনকাম পাওয়া যায়। চতুর্থ লাভ কি, এখান থেকে আমরা ফ্রি প্রোডাক্ট পাই, রাইট। আরসেন জয়েন করার পরে যদি কোনো ব্যক্তি 1500 পিভি মানে 2.5 থেকে 3000 টাকার প্রোডাক্ট বাড়িতে যেটা দরকার সেই প্রোডাক্ট যদি সে ব্যবহার করে, 6 মাস পরে আফটার 6 মান্থ ও 1500 টাকার প্রোডাক্ট ফ্রি পাবে। যদি 2500 পিভি প্রোডাক্ট পারচেজ করে 6 মাস পরে 2500 টাকার প্রোডাক্ট ফ্রি পাবে। যদি 5000 পিভি প্রোডাক্ট পারচেজ করে 5000 টাকার প্রোডাক্ট ফ্রি পাবে। দিবে রঞ্জিত মন্ডলের দোকান, প্রতাপ বাবুর দোকান দিবে, দিবে না। ক্যারিয়ারও দিবে, ফ্রি প্রোডাক্টও দিচ্ছে, রয়্যালটি দিচ্ছে, টেকনিক্যাল দিচ্ছে, লাইফস্টাইল দিচ্ছে, প্যাসিভ ইনকাম দিচ্ছে। প্যাসিভ ইনকাম মানে কি, যখন আপনি পৃথিবীতে থাকবেন না তবু আপনার বাড়িতে রোজগার আসবে। ইয়েস স্যার। আচ্ছা, আমরা এক্সট্রিম সাকসেস না কেন জানেন, এক্সট্রিম সাকসেস কেন না সুশান্ত স্যার জানেন। দেখুন আমি একটা ক্যালকুলেশন দেখাচ্ছি। আমরা এডুকেশন কমপ্লিট করার পরে কোনো চাকরি করি বা বিজনেস করি, যাই করি, আমরা কি আমাদের রোজগার শুরু করি, রাইট। আমার রোজগার শুরু হলো 30,000 টাকা থেকে, ঠিক স্যার, বুঝতে পারছেন। আমি চাকরি করলাম বা বিজনেস শুরু করছি 30,000 থেকে, রাইট। আমার যখন 50 বছর বয়স হবে আমার ইনকাম 70,000 হবে, রাইট। আমার যখন 60 বছর বয়স হবে আমার ইনকাম 1 লাখ টাকা হবে, রাইট। ইয়েস স্যার।
সাপোজ টু সে আমি মারা যাওয়ার পরে আমার বাচ্চা এডুকেশন দিবে, ও কেরিয়ার শুরু করবে কোথা থেকে স্যার? 30,000 টাকা থেকে। ওর বয়স যখন 50 হবে ওর 70,000। অ্যামাউন্ট চেঞ্জ হতে পারে কিন্তু অবস্থা একই থাকবে। আপনি বলবেন আমি 1 লাখে মারা গেলাম, আমার সন্তান ও তো 20 বছর পরে চাকরি করবে, তাহলে তো ওর বেতনটা 30 হবে না, ওর বেতনটা 3 লাখ হবে। কিন্তু আজকে 30,000 আর 20 বছর পরে 3 লাখ, অবস্থাটা একই থাকবে। ক্যালকুলেশনটা এখানে মাথায় রাখতে হবে। হ্যালো, তাহলে আমার ছেলেও 30,000 থেকে শুরু করবে, 50 বছরে 70,000, যখন রিটায়ার করবে ও 1 লাখ টাকা পাবে। তার ছেলে শুরু করবে 30,000 টাকা থেকে, অ্যামাউন্ট চেঞ্জ হতে পারে, অবস্থা চেঞ্জ হবে না। 50 বছরে 70, 60 বছরে 1 লাখ। এটাই হচ্ছে আমাদের মতো মিডল ক্লাস মানুষের স্টোরি। সাকসেস কারা হয়েছে? কারা হচ্ছে সাকসেস? যে 30,000 টাকা থেকে শুরু করেছে, 50 বছরে 70-এ পৌঁছেছে, 60 বছরে মারা যাওয়ার সময় 1 লাখে পৌঁছেছে। কিন্তু তার সন্তান যখন ক্যারিয়ার শুরু করেছে ও 1 লাখ থেকে শুরু করেছে, 50 বছরে 5 লাখে গেছে, মারা যাওয়ার সময় 15 লাখে গেছে। তার সন্তান শুরু 15 লাখ থেকে করেছে, 50 বছরে 80 লাখে পৌঁছেছে, মারা যাওয়ার সময় 1 কোটি টাকা পার মান্থ রোজগারের জায়গায় ছিল। তার সন্তান শুরু 1 কোটি দিয়ে করেছে। হ্যালো, আর এইভাবে যারা শুরু করে তারাই হয় অনিল আম্বানি, মুকেশ আম্বানি, রতন টাটা। মানে ফ্রেন্ডস, আজকে আপনি রতন টাটা নাও হতে পারেন নার্সিংপুরে, কিন্তু আপনার 3rd জেনারেশনে যে আপনার নাতি পুতি থাকবে না, তারা মাসে কোটি টাকা রোজগার করবে আজকের ডিসিশনের জন্য। That time, yes sir, yes. আচ্ছা, সাকসেসের ফর্মুলা কি? Work plus direction equal to success. Hello? Work plus direction equal to সাকসেস। কাজ করলেই যে বড় সফলতা আসবে তা না, ডাইরেকশন সঠিক থাকা দরকার। হ্যালো, আমি এখন কাজ করব, আমার ইচ্ছা হচ্ছে আমি কাজ করব। কি কাজ করছি? পাঁচ বছর পরে যাব, দেওয়ালটা হাফ ইঞ্চি নড়বে। হ্যালো, কিন্তু 5 বছর যদি প্ল্যান দেখায়, স্টারুলি যাব। আমার মেয়ে অরুণিমা, ও যখন ছোট ছিল আমাকে প্রথমবার ব্রাশ করা শেখালো। ওর বয়স তখন 4-4.5 বছর। আমাকে ব্রাশ করা, আমি আগে ব্রাশ করতাম এইভাবে, তো আমাকে বলছে পাপা ব্রাশ এইভাবে করতে হবে, বিকজ আমাদের দাঁতের লাইনিং গুলো উপর থেকে নিচে। তো ওই বাচ্চা মেয়েটাও আমার কাছে ভুল, কারণ ও আমাকে অনেক কিছু শিখিয়েছে। জীবনে সফল হওয়ার জন্য শিখতে সে পারে যে নিজের অহংকারকে ত্যাগ করার ক্ষমতা রাখে। এই জগতের সবচেয়ে বড় যদি রোগ হয়ে থাকে, আপনি বলবেন HIV পজিটিভ, ক্যান্সার, বাট নো, আমার মনে হয় এই জগতে, এই ব্রহ্মাণ্ডে যদি সবচেয়ে বড় কোনো রোগ থেকে থাকে, দ্যাট ইজ ইগো। সবচেয়ে বড় রোগের নাম কি? ইগো। প্রথম ইগো যেটা হয় সেটা হয় এডুকেশনের ইগো। আমরা একটু বেশি পড়াশোনা শিখে যাই, ঠিক আছে, আর আমাদের ভেতরে একটা রাবণ জন্মগ্রহণ করে, যে রাবণ আমাদেরকে শিখতে দেয় না।
আমাদের ভেতরের ব্যক্তি বলে যে আমি এমএ পাস, বিএসসি কমপ্লিট করেছি, এলএলবি করেছি, রাইট? আর ও তো আঙ্গুটা ছাড়বো আমাকে কি শেখাবে? একটা ড্রাইভার আমাকে কি শেখাবে? দ্যাট ইজ এডুকেশনাল ইগো, রাইট? সেকেন্ড, আরেকটা ইগো হয় মানি, অর্থের অহংকার, রাইট? আমি মাসে 8 লাখ টাকা রোজগার করি, 8,000 টাকা রোজগার করা মানুষটা আমাকে কি শেখাবে? রাইট? কিন্তু তার কাছে শেখার মতো অনেক কিছু আছে, যে সে 8,000 টাকায় নিজের পরিবারকে কেমন ভাবে চালাচ্ছে, যেটা আমার দ্বারা পসিবল না, সেটা তার কাছে শেখা যেতে পারে। ইয়েস না? আর একটা ইগো যেটা হয় সেটা হয় ধর্মের ইগো। আমি 5 নামাজ পড়ি, সকাল সন্ধ্যা বাড়িতে পূজা দিই, আর ধর্মের কথা বলি। আর এই সমস্ত ধার্মিক ব্যক্তিদের বাড়িতে লক্ষ্য করে দেখেছি আমি, শাশুড়ি বৌমা গন্ডগোল সবচেয়ে বেশি সেই পরিবারে হয়। এর রিজনটা কি? এর রিজনটা হচ্ছে এটাই যে ধর্ম বলার জন্য কখনো আবিষ্কারই হয়নি, ধর্ম মানার এবং পালনের জন্য আবিষ্কার হয়েছে। আমরা যখনই নিজেকে জাহির করি আমি পণ্ডিত, আমি মৌলবী, তখনই দুটো গোষ্ঠী তৈরি হয়। আমার বাবা একটা কথা বলতেন, আজীবন মনে থাকবে সেটা। আমার বাবা বলতেন সবচেয়ে বড় ধার্মিক ব্যক্তি কে? আমি যখন জানতে চাইতাম যে বাবা সবচেয়ে বড় ধার্মিক ব্যক্তি কে, তো বাবা বলতো যে অন্য ধর্মকে সম্মান জানানোর ক্ষমতা রাখে, সে সবচেয়ে বড় ধার্মিক ব্যক্তি। আজকে খুব ভালো দিন, গুরু পূর্ণিমার দিন। হয়তো এই লগ্ন, এই সময়টা আমাদের জীবনের পরিবর্তন আনবে। আমরা এখানে যারা বসে আছি অনেক স্ট্রাগল করে বসে আছি, আমরা কেউ সুখী না, আমরা কেউ খুশি না, আমরা অতৃপ্ত, অসন্তুষ্ট, স্ট্রাগল করছি, সংঘর্ষ করছি। কিন্তু মনে রাখবেন, এই সংঘর্ষ পরিবার আমাদেরকে তখনই দেয় যখন আমাদের জীবনের একটা পরিবর্তন আসার সময় হয়। Am I right? তো फ्रेंड्स, আজকে একটাই কথা বলবো, বিজনেস তো বিজনেসের জায়গায়, কারণ আরসিএম বিজনেস না, আরসিএম লাইফ, আরসিএম জীবন। বিজনেসের জায়গায় একটাই কথা বলবো, জীবনে যেখানে শেখার সুযোগ পাবেন অবশ্যই শিখবেন। Knowledge is the power, so every powerful man attract knowledge. Right না? আজকে আপনি যদি মাসে 20,000 টাকা রোজগার করে থাকেন, বিকজ আপনার নলেজ 20,000 এর মতোই। যদি সেটা একটু বাড়ে, রোজগারটা 25,000 হবে। যদি এনজয় করলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। জয় আরসিএম। আমি আবার এগেইন ইনভাইট করতে চাই সেই দুর্দান্ত লিডারকে, সেই স্পিড মাস্টারকে। প্লিজ ওয়েলকাম এমরাল্ড অ্যাচিভার, দ্য গ্রেট পার্সোনালিটি, গ্রেট লিডার।